হলো কেস থাকতে পারে, অস্পিতে থাকতে পারে, আর হলো ভাইভাতে জিজ্ঞেস করা হয়, প্লাস রিটেনে থাকবে। রিটেনে তোমাদের যেমন ফাইব্রয়েডের একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা হলো মেডিকেল ম্যানেজমেন্ট অফ ফাইব্রয়েড ইউটেরাস অথবা ম্যানেজমেন্ট অপশন অফ ফাইব্রয়েড ইউটেরাস, এরকম করে দেয় যে শুধু ট্রিটমেন্টটা জানতে চাচ্ছে। সেজন্য তোমার ফাইব্রয়েড ইউটেরাস আর কেস তো থাকবেই। কেস হলো ফাইব্রয়েড ইউটেরাস কমন, এটা পেশেন্টের যদি ওই সময় নাও থাকে কেস বানাই দেওয়া হয় এটা, ঠিক আছে? এর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট ফাইব্রয়েড ইউটেরাস। তাহলে ফাইব্রয়েড ইউটেরাস, ফাইব্রয়েড কি? ফাইব্রয়েড বলছে হলো কমনেস্ট টিউমার ইন দ্য ইউটেরাস, অথবা আরেকটা হলো কমনেস্ট সলিড বিনাইন টিউমার অফ দা ইন দা ফিমেল। ফিমেলে যত টিউমার হয় তার মধ্যে সবচেয়ে বেশি হয়, বিনাইন টিউমারের মধ্যে সবচেয়ে বেশি হয় ফাইব্রয়েড। তার মানে দুইটা, একে তো বলছে হলো কমনেস্ট বিনাইন টিউমার ইন দ্য ইউটেরাস, ঠিক আছে? এটা একটা। আরেকটা বলছে হলো কমনেস্ট সলিড বিনাইন টিউমার অফ দা অথবা ইন দা ফিমেল। ফিমেলে যত টিউমার হয় বিনাইন টিউমার, তার মধ্যে হলো ফাইব্রয়েড সবচেয়ে বেশি। তাহলে ইনসিডেন্স কত? ইনসিডেন্স দেখো, রিপ্রোডাক্টিভ এজে ইনসিডেন্স হলো 20%, অনেক বেশি। 20% হলো ইনসিডেন্স। ওই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। এবং ফাইব্রয়েড দেখা যায় যে প্রায় ইয়েতে আউটডোর প্র্যাকটিসে অথবা আউটডোর ট্রিটমেন্টে দেখা যায় অনেক ইয়ে নিয়ে আসে ফাইব্রয়েড ইউটেরাস, অনেক পেশেন্ট আসে। তো ফাইব্রয়েড ইউটেরাসের হলো ইয়ে কি তাহলে, ওই যে কমপ্লেন কি, পেশেন্টের কি কমপ্লেন থাকে যে ডাক্তারের কাছে আসবে, যে কি কমপ্লেন নিয়ে আসে? ফাইব্রয়েড ইউটেরাসের কমপ্লেন বলো দেখি। অর্ণব, কে অর্ণব আসো? হ্যালো, তোমাদের কিন্তু রেসপন্স করতে হবে। অর্ণব, আরেকটা আছে হলো বিভাস। বিভাস দেখি, বিভাস আছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি কি জিজ্ঞেস করছি কোশ্চেনটা? ম্যাম, কমপ্লিকেশনস অফ ফাইব্রোইডাস। মানে ফাইব্রয়েডের সিমটম, কমপ্লিকেশন ঠিক না, কি সিমটম সিম্পটমস। নিয়ে আসে পেশেন্ট ফাইব্রয়েড ইউটেরাস থাকলে? সিমটম গুলো কি নিয়ে আসে? ম্যাম, এটা ম্যাম অ্যাসিম্পটোমেটিক হলো বেশি থাকবে ফাইব্রোইডাসে। হ্যাঁ হ্যাঁ, ম্যাম, অ্যাসিম্পটোমেটিকই বেশি থাকে। সিমটম হইলে কি কি থাকতে পারে? ম্যাম প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, হুম, তারপর ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া। ডিসপেরোনিয়া। ম্যাম, প্রেশার সিমটমস থাকতে পারে, যেমন কনস্টিপেশন, তারপর রিটেনশন অফ ইউরিন। হুম, তারপর লোয়ার অ্যাবডোমিনাল পেন থাকতে পারে, অ্যাবডোমিনাল ইনলার্জমেন্ট। মানে হেভিনেস ইন দ্য অ্যাবডোমেন অথবা অ্যাবডোমিনাল লাম্পও নিয়ে আসতে পারে। অনেক সময় লাম্প বোঝে না পেশেন্ট, বলে যে আমার পেট মনে হয় কেমন ভারী ভারী, কি যেন একটা ইয়ে মনে হয় পেটের মধ্যে। হ্যাঁ, আবার অনেক সময় লাম্প হাতেও পাওয়া যায়। বড় ফাইব্রয়েড যখন হয়ে যায় তখন চাকা এসে বলে আমার পেটে একটা চাকা হয়েছে, এরকমও বলে। তার মানে এইগুলা হলো কমপ্লেন, পেশেন্টের কমপ্লেন। আর তার মধ্যে সবচেয়ে বড় কমপ্লেন কোনটা? ম্যাম, যে প্রোগ্রেসিভ মেনোরেজিয়া থাকবে। মেনুরেজিয়া। মেনুরেজিয়াটা আরেকটা তুমি বলো না, সেটা হলো ইনফার্টিলিটি অথবা সাবফার্টিলিটি হতে পারে জি ম্যাম, ইনফ্যাক্ট। ফাইব্রয়েডের জন্য, অথবা জি। রিকারেন্ট প্রেগন্যান্সির লসও হতে পারে, ঠিক আছে? জি আরেকটা ম্যাম। হলো হতে পারে, তুমি প্রোগ্রেসিভ মেনোরেজিয়া বলছো, এটা মোস্ট কমন সিমটম। আরেকটা হতে পারে যে ইরেগুলার পারভাজানাল ব্লিডিং। ইরেগুলার পারভাজানাল ব্লিডিং কাদের হয়? যখন ফাইব্রয়েডটা সাবমিউকাস ভ্যারাইটি হবে। সাবমিউকাস ভ্যারাইটি হলে ওটা আলসারেশন হবে, স্ল্যাপ আউট হবে, হয়ে তখন ওইখানে ইরেগুলার ব্লিডিং, ডিসচার্জ, এগুলা কমপ্লেন করে। সেদিন আমি একটা অপারেশন করলাম, তো 7 দিন হয় নাই। সে অপারেশন করলাম, ওই পেশেন্টের পোস্ট মেনোপোজাল, 55 ইয়ার্স। ওনার হলো পোস্ট মেনোপোজাল ব্লিডিং এন্ড পারভেজানাল ডিসচার্জ নিয়ে আসছে। সার্ভিক্সে দেখলাম কিচ্ছু নাই, মানে সার্ভিক্স হেলদি লুকিং অ্যাপারেন্টলি। তারপরে হলো তাকে আল্ট্রাসাউন্ড করা হলো টিভিএস এ, তখন বললো যে ওই যে এন্ডোমেট্রিয়াল থিকনেস বেশি।
তা আমি তো মনে মনে ধারণা করছি ইন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে। পরে ওটা অপারেশন করার পরে দেখা গেল একটা ফাইব্রয়েড ছিল, পলিপ ছিল, এন্ডোমেট্রিয়াল পলিপ ছিল। তাহলে এন্ডোমেট্রিয়াল পলিপে কোনো পলিপ অথবা কোনো ওই যে ফাইব্রয়েড পলিপ এগুলা হলে না তখন ইরেগুলার ব্লিডিংও হয়, ডিসচার্জও হয়। যখন নেক্রোসিস হয়ে স্লাপ আউট হবে তখন ডিসচার্জ ব্লিডিং থাকতে পারে। তার মানে এটাও একটা সিম্পটম। তাহলে ফাইব্রয়েডে যে ব্লিডিং হয়, প্রোগ্রেসিভ মেনোরেজিয়া হচ্ছে, সেটা কেন হচ্ছে বলো তো? কে বলবে এটা? কে বলবে বলো? দীপক বলো দেখি। দীপক আছো? কোনো রেসপন্স নাই। দীপিকা কোথায়? দীপিকা দেখি। দীপিকা আছো নাকি বলো? এই শ্যামা বলো, শ্যামা বলো। প্রোগ্রেসিভ মেনোরেজিয়ার কজ বলো, ফাইব্রয়েডের কেন হচ্ছে প্রোগ্রেসিভ মেনোরেজিয়া? ম্যাম মনে নাই এটা। মনে নাই বলে। তাই পরীক্ষা কবে তোমাদের? পরীক্ষা তো নভেম্বরে। সারফেস এরিয়াটা ম্যাম, বলো কে বলতেছো? মাহিয়ান? দীপ্তিশ হ্যাঁ, দীপ্তিশ ও আচ্ছা, হ্যাঁ তুমি বলো দেখি। ম্যাম, সারফেস এরিয়া অফ এন্ডোমেট্রিয়ামটা বড় হয়ে যায়, আর হচ্ছে কনজেশন এন্ড ডাইলেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াল যে ভেনাস প্লেক্সুলাস গুলো কনজেশন এবং ডাইলেশন থাকে ম্যাম। হ্যাঁ, আর হচ্ছে ম্যাম হাইপারপ্লেসিয়া থাকে, এই জন্য ম্যাম এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। আর আর ম্যাম হচ্ছে নর্মাল থেকে ম্যাম ইন্টারনাল কন্ট্রাক্টিলিটিটা অনেক বেড়ে যায়। কন্ট্রাক্টিলিটি মানে কন্ট্রাকশনের যে পাওয়ারটা সেটা হ্যাম্পার্ড হয়, হ্যাঁ, ফাইব্রয়েড থাকার জন্য। এটা কিন্তু রিটেনেরও কোশ্চেন, রিটেন কোশ্চেন, ভাইবারও কোশ্চেন। আর ফাইব্রয়েডের যদি কোনো থাকে, তোমার স্পেসিমেন দেওয়া হয় অসপিতে, তখন কিন্তু এই কোশ্চেন একদম থাকবেই। হোয়াট আর দ্য কজেস অফ মেনোরেজিয়া এন্ড ফাইব্রয়েড, এরকম করে দিবে কোশ্চেনটা। তো ওই জন্য তোমার পড়ার সময় একটা টপিকস পড়ার সময় কিন্তু সব কোন কোন ভাবে কি কি কোশ্চেন আসতে পারে, কোশ্চেনের প্যাটার্নটা কিরকম, এগুলো সব কিন্তু মনে মনে চিন্তা করে পড়ার সময় চিন্তা করতে হবে। তা না হলে তুমি কিন্তু করতে পারবে না। আর ফাইব্রয়েড তো বললাম যে কেসে ইম্পর্টেন্ট, ভাইবা সবগুলাতে, তার মানে এটা তো অনেক ইম্পর্টেন্ট একটা ফাইব্রয়েড, ওভারিয়ান টিউমার, প্রলাপস, এগুলো তো থাকবেই। গাইনির মধ্যে অ্যাবর্শন একদম মাস্ট, এই চারটা তো একদম মাস্ট। এবং রুগী না থাকলেও এগুলো বানাই দেওয়া যায়। আচ্ছা বলো তাহলে হলো তুমি বললা যে হলো প্রোগ্রেসিভ মেনোরেজিয়ার কজ বললা, তাই না? ডিসমেনোরিয়া একজন বলছে, ডিসমেনোরিয়া ইউজুয়ালি কিন্তু ফাইব্রয়েডে হয় না, কিন্তু কোন কোন সিচুয়েশনে ডিসমেনোরিয়া হতে পারে সেটা কি জানো? ফাইব্রয়েডে কিন্তু ইউজুয়ালি ডিসমেনোরিয়া হয় না। কখন হয়? হ্যাঁ, ফাইব্রয়েডে ডিসমেনোরিয়া হবে যদি পলিপয়েডাল ফাইব্রয়েড হয়। সাবমিউকাস ভ্যারাইটি, সেটা পলিপয়েডাল চেঞ্জ হয়েছে। ঠিক আছে, পলিপয়েডাল চেঞ্জ বুঝো তো? এই কথা বলো না, কেউ কথা বলে না তো। তোমরা কথা না বললে তো আমি অন্ধকারের মধ্যে এমনি এমনি বলে যাচ্ছি, তোমরা আসো না নাই সেটাও তো বুঝি না। রেসপন্স না করে কোনো মতে খালি ঢুকে তারপরে তোমরা থাকো না। এই শ্যামা বলো, কি বলছি আমি? জি ম্যাম, কি পলিপয়েডাল question? চেঞ্জ হ্যাঁ, হচ্ছে পলিপয়েডাল ম্যাম। চেঞ্জটা বুঝো তো? না ম্যাম। পলিপ বুঝো? পলিপ জি ম্যাম। ওই তো ফাইব্রয়েড, মনে করো সাবমিউকাস ভ্যারাইটি, আস্তে আস্তে যখন ক্যাভিটি অথবা দিকে প্রোট্রুড করতে থাকবে, তখন ওর সাথে একটা পিডাঙ্কল নিয়ে ওটা হবে, মানে গ্রো করতে থাকবে। আস্তে আস্তে পিডাঙ্কলটা বড় হতে থাকবে এবং সে পলিপ হয়ে ভিতর ক্যাভিটি থেকে সার্ভিক্সের ওপেনিং দিয়ে নিচের দিকেও চলে আসতে পারে। এটা পলিপয়েডাল ফাইব্রয়েড। ওই যে অনেক সময় সার্ভাইকাল ফাইব্রয়েড যখন, না সার্ভাইকাল মিউকাস কি জানি পলিপ যখন বলে না, ওটা দেখতে হয় ওটা কি ফাইব্রয়েড পলিপ নাকি মিউকাস পলিপ।
প্লাসেন্টাল পলিপও আছে, কিন্তু ফাইব্রয়েড পলিপ না মিউকাস পলিপ এটা খুব ইম্পর্টেন্ট দেখার। এটা ম্যানেজমেন্ট কিন্তু হয়, আলাদা হয়। তো হলো পলিপয়েডাল চেঞ্জ যখন হবে সাবমিউকাস ভ্যারাইটিস অফ ফাইব্রয়েড, তখন ওটাতে হলো পেন হয়। পেন হয় কেন? ইউটেরাস একটা ফরেন বডি। হ্যাঁ, জিনিসটাকে ম্যাডাম ফরেন হিসেবে নিয়ে ইনঅ্যাডিকুয়েট কন্ট্রাকশন করে থাকে। হ্যাঁ, ফরেন বডি করে ইউটেরাস এটাকে এক্সপেল করার জন্য ট্রাই করবে। এই জন্য একটা স্পাজমটিক পেন হবে পেশেন্টের। ডিসমেনোরিয়া মেনস্ট্রুয়েশনের সময় এটা আরো বেশি হবে। আর ডিসপ্যারোনিয়া ইউজুয়ালি হয় না। আচ্ছা, ডিসমেনোরিয়া আরেকটা কারণ হলো অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিওসিস থাকে। ফাইব্রয়েডের সাথে অ্যাসোসিয়েটেড কি থাকে, তার মানে ফাইব্রয়েডের সাথে অ্যাসোসিয়েটেড অ্যাডিনোমায়োসিস থাকতে পারে, এন্ডোমেট্রিওসিস থাকতে পারে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থাকতে পারে, আর হলো আর কি থাকে, থিকালুটিয়ান সিস থাকতে পারে, ওভারিতে সিস থাকতে পারে। ঠিক আছে, এগুলা হলো ফাইব্রয়েডের সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশন। এটা অনেক সময় জিজ্ঞেস করা হয় ফাইব্রয়েডের সাথে আর কি কি থাকতে পারে। তো যখন হলো ফাইব্রয়েড ইটসেলফ ডিসমেনোরিয়া করে না, ডিসপ্যারোনিয়াও করে না, অ্যাসোসিয়েটেড এইগুলা যখন থাকবে তখন ডিসমেনোরিয়া হতে পারে। আর অ্যাডিনোমায়োসিস অথবা যদি থাকে তখন এন্ডোমেট্রিওসিস যখন থাকবে তখন কিন্তু ডিসপ্যারোনিয়াও হয়। ঠিক আছে। আর ওই যে ইয়েটা বললাম মেট্রোরেজিয়া অথবা ইরেগুলার ব্লিডিং যেটা বললাম, সেটা হলো সাবমিউকাস ভ্যারাইটি যখন আলসারেশন হয়ে যাবে তখন ডিসচার্জ, পারভাজানাল ডিসচার্জ আর হলো ইরেগুলার ব্লিডিং থাকবে। ঠিক আছে। আর হলো আর কমপ্লেন কি? এগুলাই বেশিরভাগ। তো আমরা হলো এই পেশেন্টের এক্সামিন করব, এটা যে তার ফাইব্রয়েড অথবা এটা ডায়াগনোসিস করার জন্য আমরা তো হিস্ট্রিতে এগুলা শুনলাম, তার এই কমপ্লেন গুলো শুনলাম। তো এরপরে আমাদের করতে হবে এক্সামিনেশন, তাই না? এক্সামিনেশনে আমরা কি দেখব? এক্সামিনেশনতে হলো জেনারেল এক্সামিনেশন, সেটা তো রুটিন এক্সামিনেশন, তো আমরা এগুলো করবই। পেশেন্টের অ্যানিমিক হতে পারে, ফাইব্রয়েডে যদি হেভি মিনিস্ট্রিয়াল ফ্লো ব্লিডিং অথবা মেনোরেজিয়া যদি থাকে তাহলে অ্যানিমিক হতে পারে, পালস রেট বেড়ে যেতে পারে, টেম্পারেচারও থাকতে পারে। তারপরে হলো তার সাথে আমার থাইরয়েড গ্ল্যান্ডটা চেক করতে হবে। থাইরয়েড গ্ল্যান্ড চেক করতে হবে। অনেক সময় মেনোরেজিয়ার একটা কজ কিন্তু হাইপোথাইরয়েডিজম। ওই জন্য এই মেনোরেজিয়া নিয়ে আসলে শুধু ওইদিকে ইউটেরাসের কোনো টিউমার টিয়ে চিন্তা না করে তোমার দেখতে হবে, আদার্স চিন্তা করতে হবে, যেমন থাইরয়েডের গ্ল্যান্ড এনলার্জমেন্ট আছে কিনা এটা দেখতে হবে। পালস ব্লাড প্রেশার দেখলা, তারপরে হলো তোমার পারঅ্যাবডোমিনাল এক্সামিনেশন। পারঅ্যাবডোমিনাল এক্সামিনেশন অনেক সময় যদি বড় ফাইব্রয়েড হয় তখন ওটাতে লাম্প পাওয়া যেতে পারে। সেই লাম্পটা দেখা যায় ইউজুয়ালি হলো হাইপোগ্যাস্ট্রিক রিজনে অথবা মিড লাইনে থাকে। সে অনেক সময় আবার হতে পারে সাইডে ওভারিয়ান টিউমার মতো কনফিউশন হতে পারে, যেগুলা হলো সাবসেরাস পিডাঙ্কুলেটেড, সেগুলো ওভারিয়ান টিউমারের সাথে কনফিউশন হয়। ওই জন্য কোন ভ্যারাইটি সেটার উপর ডিপেন্ড করে আমি এটা পাবো। তাহলে ইউজুয়ালি ফাইব্রয়েড ইউটেরাস হলে মিড লাইনে অথবা হাইপোগ্যাস্ট্রিক রিজনে একটা লাম্প পেতে পারি, অথবা লাম্পটা অনেক সময় বড় হয়ে এপিগ্যাস্ট্রিক পর্যন্তও চলে যায়। ঠিক আছে, লাম্প পেতে পারি, সেটার কনসিস্টেন্সি হবে ফার্ম ইনকনসিস্টেন্সি। তারপরে ইউজুয়ালি টেন্ডারনেস থাকে না ওভার দ্য লাম্প। যদি ডিজেনারেশন হয় তাহলে টেন্ডারনেস থাকতে পারে। তারপরে হলো ইয়েটা হলো আর কি, এটা দেখতে হবে যে আউটলাইন মার্জিনটা দেখতে হবে, মার্জিন রেগুলার না ইরেগুলার। এখন তুমি অ্যাবডোমিনাল এরকম একটা লাম্প পাওয়া গেছে, সেটা তোমার কনফিউশন হবে আইদার ফাইব্রয়েড হতে পারে অথবা ওভারিয়ান টিউমার হতে পারে, অথবা আদার কোনো অ্যাবডোমিনাল ওই যে মেজেন্ট্রিক সিস্ট বলে, অ্যাবডোমিনাল আদার অর্গান আছে, যেমন রেনাল টিউমার হতে পারে, তাই না? এগুলাও হতে পারে, মাথায় রাখতে হবে। তাহলে আমাদের বেশি কনফিউশন হয় ওভারিয়ান টিউমার আর হলো ফাইব্রয়েডের মধ্যে। ফাইব্রয়েডে যখন হলো সাবসেরাস পিডাঙ্কুলেটেড থাকে তখন তো একদম মোটামুটি ওভারিয়ান টিউমারের মতো প্রেজেন্ট করে, মানে এক্সামিনেশন করতে ওরকম বোঝা যায়। তারপরে আমরা পারভাজানাল এক্সামিনেশন করব। পারভাজানাল এক্সামিনেশন ইম্পর্টেন্ট। এটা কি ফাইব্রয়েড নাকি ওভারিয়ান টিউমার, এটা বোঝার জন্য পারভাজানাল বাইম্যানুয়াল এক্সামিনেশনটা খুব ইম্পর্টেন্ট।
আমরা প্রথমে সার্ভিক্সটা ইন্সপেক্ট করব পারিস্পেকুলাম দিয়ে, তারপরে হলো আমরা ইয়েটা দেখব যে ওভারে টিউমারটা যে অ্যাবডোমিনাল যে মাসটা পাওয়া যাচ্ছে সেই মাসটা ইউটেরাসের সাথে মুভ করে কিনা। এদিকে আমরা পারিস্পেকুলাম দিয়ে সার্ভিক্সটাকে দেখব, আর এদিকে মাসটাকে মুভ করাবো পার অ্যাবডোমিনালি। আমি দেখলাম যে দেখা যাবে যে মাসটা আমি লেফটে নিচ্ছি, সার্ভিক্সটা কিন্তু তখন, অথবা আমি মুভ করাচ্ছি তখন কিন্তু সার্ভিক্সও নড়বে। এটা যদি ওভারিয়ান টিউমার হয় তাহলে কিন্তু সার্ভিক্স মুভ করার কথা না, তাই না? কারণ ওভারিয়ান টিউমার তো আলাদা ওভারিয়ান অরিজিন, তাই না? ওর সাথে তো ইউটেরাসের কোনো নাই, মানে ওরকম সংযোগ থাকলেও একটা থাকে, মানে ওভারিয়ান লিগামেন্ট দ্বারা, এটার জন্য তার হলো ইউটেরাস মুভ করবে না। ওই জন্য তোমার হলো এটা একটা। আরেকটা হচ্ছে যে মাস আর ইউটেরাসের মধ্যে কোনো পেডিকেল পাওয়া যায় কিনা, অথবা কোনো গ্যাপ পাওয়া যায় কিনা। যদি গ্যাপ পাওয়া যায় অথবা স্পেস যদি থাকে তাহলে ওটা ওভারিয়ান টিউমার। আর ফাইব্রয়েডে সাধারণত হলো ওই অ্যাবডোমিনাল মাস আর ইউটেরাসের মধ্যে কোনো গ্যাপ পাওয়া যাবে না। তারপরে আর কি কনসিস্টেন্সিটা দেখতে হবে, ইউটেরাসের সাইজটা যদি ওই যে মাস হিসাবে নাও পাওয়া যায় তাহলে ইউটেরাসের সাইজটা দেখতে হবে, টেন্ডারনেস আছে কিনা, মুভমেন্টটা ঠিক আছে কিনা। অনেক সময় ইউটেরাসে ফিক্সড হয়ে যায় অথবা রেট্রোভার্টেড হয়ে যায় যদি অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিওসিস থাকে। ওই জন্য এগুলাও দেখতে হবে। দেখে ফর্নিক্স গুলা চেক করতে হবে, ফর্নিক্সে কোনো টেন্ডারনেস, থিকেনিং অথবা নোডুলার ডিপোজিশন আছে কিনা অ্যাসোসিয়েটেড যদি থাকে এন্ডোমেট্রিওসিস। তারপরে ইনভেস্টিগেশন আমরা কি করব? ইনভেস্টিগেশন বলার আগে আমি এগুলো বলি, ফাইব্রয়েডের টাইপ কি কি আছে বলো তো, নাহিয়ান বলো, ফাইব্রয়েডের টাইপ কি কি আছে? নাহিয়ান কি আসো? জি ম্যাডাম। ফাইব্রয়েডের টাইপটা বলো। ম্যাম টাইপ তো হঠাৎ এখন মনে পড়তেছে না ম্যাম। হাই হাই, তোমাদের তো পড়ালেখার খুবই খারাপ অবস্থা, তোমরা কিচ্ছু পড়তেছো না দেখি। হ্যাঁ, ফাইব্রয়েডের টাইপ তোমার বই দেখে পড়ে তারপরে বলতে হবে? এগুলো কতবার ক্লাস হয়েছে। এই শামা বলো। Interstitial subserous submucous. হ্যাঁ, ইন্টারস্টেশিয়াল ম্যাক্সিমাম 75%। তারপরে আছে হলো সাবসেরাস, সাবসেরাস হলো 15%, আর সাবমিউকাস হলো 5%। ঠিক আছে? ইউজুয়ালি এটা বডি অফ দ্য ইউটেরাসে মানে মোস্ট কমন, তবে সার্ভিক্সেও হতে পারে। ঠিক আছে? তো হলো টাইপটা খুব ইম্পর্টেন্ট, ইন্টারস্টেশিয়াল। এটার উপর ডিপেন্ড করে ম্যানেজমেন্ট অথবা সিমটম প্রেজেন্টেশন এই টাইপের উপর ডিপেন্ড করে কিন্তু হয়। যেমন ধরো সাবমিউকাস, মেনোরেজিয়া হলেই মাথায় রাখতে হবে সাবমিউকাস হতে পারে, অথবা ফাইব্রয়েডটা বড় ইন্টারস্টেশিয়াল, এটা এন্ডোমেট্রিয়ামের দিকে গ্রো করছে অথবা এন্ডোমেট্রিয়ামটাকে পুশ করতেছে, সেই ক্ষেত্রে মেনোরেজিয়া হবে। ওই জন্য হলো লোকেশনটা, এটা হলো টাইপ অ্যাকর্ডিং টু লোকেশন অর সাইট অফ দ্য ফাইব্রয়েড। ঠিক আছে? আরেকটা হচ্ছে হলো উপরে, মানে বডি অফ দ্য ইউটেরাস আর সার্ভিস, এটা টাইপের মধ্যে না বললে ভালো। টাইপ বললে তোমরা এই যে ইন্টারস্টেশিয়াল অথবা ইন্ট্রামুরাল, তারপরে সাবসেরাস, আর পিডা ওই যে কি জানি সাবমিউকাস, এই চারটা। সাবসেরাস কিন্তু পরে ওরকম গ্রো করতে করতে একসময় পিডাঙ্কল হয়ে যায়। পিডাঙ্কুলেটেড হইলে তখন এটা ওভারিয়ান টিউমার সাথে কনফিউশন হয়। আচ্ছা, এটা টাইপ বললাম। আর ফাইব্রয়েডের কি কি হতে পারে, কমপ্লিকেশন কি কি হতে পারে, জটিলতা ফাইব্রয়েডের বলো, কে বলবে? ফাইব্রয়েডের কমপ্লিকেশন কি কি হতে পারে? ম্যাম হেমোরেজ হতে পারে, ডিজেনারেশন, ইনফেকশন হতে পারে নেক। হ্যাঁ, আর সার্কোমাটাস চেঞ্জ হতে পারে, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন। সাবসেরাস পেরাঙ্কুলেটেড ফাইব্রোসিসটা টর্শন হয়ে যেতে পারে। হ্যাঁ, টর্শন হতে পারে। আর কি হয়? এগুলাই মেনলি। ঠিক আছে, প্রেশার সিমটম কিছু হয়,
প্রেশার সিমটম হওয়ার জন্য মানে প্রেশার ইফেক্টের জন্য দেখা যাবে যে ওই যে কনস্টিপেশন, তারপরে হলো ইউরিনারি ওই সার্ভাইকাল ফাইব্রয়েড যখন হবে ইউরিনারি রিটেনশনও হতে পারে। হুম, এই তো এইগুলা। আর হলো আর কি ইনভেস্টিগেশন কি, আমরা ফাইব্রয়েডে অথবা পেশেন্ট এরকম কমপ্লেন করলো, করার পরে আমরা এক্সামিনেশন করলাম, করার পরে কনফার্ম হতে হবে তো আমরা কি ইনভেস্টিগেশন করব? ক্লিনিক্যালি ক্লিনিক্যালি কি, ক্লিনিক্যালি তো আমি দেখলাম, ইনভেস্টিগেশন করতে হবে না? ক্লিনিক্যালি তো আমি ব্লাড কাউন্ট করতে হবে ম্যাম। হ্যাঁ ব্লাড কনফার্মেশনের জন্য হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য ব্রেন। আচ্ছা, তোমরা যে কোনো ডিজিজ অথবা সিনারিও এটা ডায়াগনোসিসের সময় অবশ্যই এভাবে বলবা যে ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস এন্ড ইনভেস্টিগেশন ফর ম্যানেজমেন্ট পারপাস। তোমার সব ইনভেস্টিগেশন এর জন্য না তো, এটা ডায়াগনোসিসের জন্য অনলি আল্ট্রাসোনোগ্রাফি যথেষ্ট। আল্ট্রাসোনোগ্রাফিতে সুন্দর ইয়ে বলতে পারে ফাইব্রয়েড ইউটেরাস। ঠিক আছে, তাহলে আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি আইদার ট্রান্স অ্যাবডোমিনাল হতে পারে, অনেক সময় আমরা টিভিএস করাই যখন কনফিউশন হয় উইথ অ্যাডিনোমায়োসিস। ফাইব্রয়েড কিন্তু অনেক সময় কনফিউশন হয় অ্যাডিনোমায়োসিসের সাথে, সেটাকে ইয়ে করার জন্য কনফার্ম করার জন্য আইদার টিভিএস অথবা এমআরআই করে দেখতে হয়। ঠিক আছে, তো কেননা ফাইব্রয়েড আর অ্যাডিনোমায়োসিসের ট্রিটমেন্ট কিন্তু দুই ধরনের, মানে আলাদা। সেই আলাদা ট্রিটমেন্ট দেওয়ার আগে তো আমার ডায়াগনোসিসটা কনফার্ম করে নিতে হবে, তাই না? ওই জন্য আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন অর অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে ইয়েও করতে পারি, টিভিএসও করতে পারি। তার সাথে হলে হয় আবার এমআরআই করতে পারি যখন হয় ফাইব্রয়েড ইউটেরাস কনফিউশন উইথ অথবা কনফিউজ উইথ হলো অ্যাডিনোমায়োসিস। তারপরে আর কি করতে পারি, হিস্টারোস্কোপি করতে পারি। হিস্টারোস্কোপি তো ডায়াগনস্টিক আছে হিস্টারোসালফিঙ্গোগ্রাফিও করতে পারি, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিও করা যায় সাবমিউকাস ফাইব্রয়েড যদি হয় অথবা পলিপয়েডাল ফাইব্রয়েড যদি হয়, তখন হলো আমরা হিস্টারোস্কোপি, হিস্টারোসালফিঙ্গোগ্রাফি অথবা হলো স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিও করতে পারি। ঠিক আছে, এগুলা হলো ইনভেস্টিগেশন ফর ডায়াগনস্টিক পারপাস। তাহলে ম্যানেজমেন্ট পারপাসে কি কি ইনভেস্টিগেশন আছে? এই পেশেন্টের সমস্যা কি, মানে ওকে ম্যানেজমেন্ট করতে গিয়ে আমার কি কি ইয়ে হতে পারে, জটিলতা হতে পারে, যেগুলো আমার আগেই দেখে নিতে হবে। বলো দেখি, নেহা বলো, নেহা, নেহা আসো? তামান্না? না, তোমরা ক্লাসে ইয়ে করতেছো না, মানে রেসপন্স করো না, রেসপন্স না করলে তো সমস্যা। তোমাদের কি ক্লাস ভাল লাগছে না, ক্লাস করতে চাও না নাকি? হ্যাঁ, এই কথা বলো, তোমরা কি ক্লাস করতে চাও না নাকি? না ম্যাম। তো তোমরা রেসপন্স করো না যে, এমনিতেও ইয়ের অন্ধকার মানে ইয়ের মধ্যে ক্লাস নিচ্ছি, মানে বোবার মতো কেউ নাই কিছু নাই এরকম একটা গ্যালারিতে বসে, তাও আবার গ্যালারি সবসময় ভরপুর থাকে, সেখানে এমনি এমনি বসে ক্লাস নিচ্ছি, তোমরা যদি আবার রেসপন্সও না করো তাহলে মনে হবে এমনি বোকার সাথে কথা বলতেছি। হুম, তোমাদের রেসপন্স করতে হবে তো, কোশ্চেন জিজ্ঞেস করলে পারলে বলবা, না পারলে বলবা যে ম্যাডাম পারি না অথবা ভুলে গেছি অথবা তাই না? অথবা সবগুলা তো আর ভুলে যাওয়ার কথা না, মনে করো যে এক একটা কোশ্চেনে দেখো দুই তিন চার পাঁচটা একসাথে আছে, সেটা তুমি একটা দুইটা বলতে পারলে বাকিটা আমি তো সাপ্লিমেন্ট করব। ঠিক আছে, তাহলে কি জিজ্ঞেস করছি আমি? নাহিয়ান বলো, ম্যানেজমেন্ট পারপাসে আমরা ইনভেস্টিগেশন কি কি করব?
এখানে ম্যাম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, দেন হচ্ছে ম্যাম ব্লাড গ্রুপিং আর টাইপিং, হুম। দেন হচ্ছে ম্যাম ইয়ে করব হচ্ছে ওই যে অপারেটিভ পারপাসে হচ্ছে আদার্স যেগুলা ওইগুলা করতে পারি, প্রি অ্যানেস্থেটিক চেকআপের জন্য ম্যাম একটা ইসিজি করতে পারি, দেন হচ্ছে চেস্ট এক্সরে। আচ্ছা, এখানে আমার ইয়ে হলো যে পেশেন্ট নিয়ে আসছে আমার কাছে অনেক বেশি ব্লিডিং হচ্ছে মাসিকের সময়, আইদার হেভি ব্লিডিং ওই ডিউরেশন সেম আছে অথবা প্রলং টাইম ধরে হচ্ছে, এটাও হতে পারে। তো আমার প্রথমে দেখতে হবে সিবিসি ঠিক আছে, হিমোগ্লোবিন কত আছে দেখে নিতে হবে। তারপরে তার সাথে আমরা প্লাটিলেটটাও দেখলাম। তারপরে হলো তোমার ইয়ে দেখতে হবে, টিএসএইচটা করতে হবে, থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা অ্যাসোসিয়েটেড, টিএসএইচটা করতে হবে। তারপরে হলো ব্লাড গ্রুপিং আর এক্স টাইপিং তো বলছই। আর তার ডায়াবেটিস আছে কিনা, বয়স ইয়ে টিয়ে আজকাল তো একদম কম 16-15, তারপরে 18-20 বছরেও ডায়াবেটিস হয়। ডায়াবেটিস আছে কিনা সেটা দেখতে হবে ম্যানেজমেন্ট পারপাসে যেহেতু বলছি। তারপরে হলো আমি যদি সার্জিক্যাল ম্যানেজমেন্ট দিই সেটার জন্য আমার ইয়ে লাগবে, ফিটনেসের ইনভেস্টিগেশন গুলা লাগবে। ওটা তো জানো 8টা-9টা পরীক্ষা যেগুলো করা হয় সেগুলো ফিটনেসের জন্য, ওগুলো সবগুলা বলতে হবে। তারপরে হলো ট্রিটমেন্ট, তাই না? ইনভেস্টিগেশন গেলে এবার ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি করব বলো? মেডিকেল ট্রিটমেন্ট খুব ইম্পর্টেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট অফ দা ফাইব্রয়েড ইউটেরাস। এটা মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে ম্যাম অ্যান্টিপ্রোজেস্টেরন দিব, আগে অ্যান্টিপ্রোজেস্টেরন জানো? ম্যাম এটা হলো ডানাজল দিব। জি ম্যাম। অ্যান্টিপ্রোজেস্টেরনের নাম জানো? জি ম্যাম, মিফিপ্রিস্টল। হ্যাঁ, মিফিপ্রিস্টন। মিফিপ্রিস্টন আগে বলতেছি। আমরা ইউজুয়ালি ডানাজলও কিন্তু আমরা ইউজুয়ালি দিই না, আমরা ইউজুয়ালি দিই প্রজেস্টেরন। প্রজেস্টেরন দিই, হ্যাঁ প্রজেস্টেরন দিই, প্রজেস্টেরনে ইয়ে হয়। আর ওসিপিও আমরা দেই অনেক সময়, কিন্তু যদিও ওসিপির ইস্ট্রোজেনটা বলে হলো হরমোনটাকে টিউমারটাকে গ্রো করতে সাহায্য করে, কিন্তু সে প্রজেস্টেরন থাকে এজন্য ওটা ন্যালিফাই ইয়ে হয়ে যায়। যাই হোক, তাহলে ওসিপি দিতে পারি, প্রজেস্টেরন দিতে পারি। হ্যাঁ গ্রোথ হরমোন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট ম্যাম দি। হ্যাঁ, এত কঠিন কথা বলার কি দরকার, সহজগুলো আগে বলো। এছাড়া ম্যাম হলো অ্যান্টিফিব্রিনোলাইটিক দি ম্যাম। জিএনআরএস দিতে পারি, ড্যানাজল দিতে পারি, তারপরে অ্যান্টিফিব্রিনোলাইটিক কি আছে বলো তো, নাম বলো। ম্যাম ট্রেনিক্সামিক অ্যাসিড ম্যাম। হ্যাঁ, ট্রানএক্সামিক অ্যাসিড দিই। তারপরে এনএসএইডও দেয় অনেক সময়, ওই যে ব্যথা হচ্ছে এনএসএইডও দিতে হয়। এনএসএইড দিলে ব্যথাও কমে, ব্লিডিংও কিছুটা কমে। আচ্ছা, আর এছাড়া ম্যাম সার্জিক্যাল ট্রিটমেন্ট করি। হ্যাঁ, মেডিকেল ট্রিটমেন্ট এইগুলো। সার্জিক্যাল ট্রিটমেন্ট কি আছে? ম্যাম সার্জিক্যাল মধ্যে মায়োমেক্টমি করি। কনজারভেটিভ সার্জারি, ডেফিনিটিভ সার্জারি। কনজারভেটিভ সার্জারি কি? মায়োমেক্টমি করতে পারি, মায়োলাইসিস করতে পারি, হ্যাঁ, আর হিস্টেক্টমি। হিস্টেক্টমি তো হলো ডেফিনিটিভ সার্জারি। এমবোলোথেরাপি করি ম্যাম। এমবোলোথেরাপি, জি ম্যাম। এমবোলোথেরাপি দিতে পারি। এমবোলোথেরাপি দেওয়ার উদ্দেশ্য কি বলতো? এমবোলোথেরাপি দেওয়ার মানে মেকানিজমটা হলো ওই ফাইব্রয়েডে যে ইয়েটা ব্লাড সাপ্লাই দিবে সেখানে ব্লাড সাপ্লাই কমাই দিচ্ছে, দিয়ে ওটা নেক্রোসিস হয়ে সিঙ্ক করে অ্যাট্রফি হয়ে যাবে। কথা বুঝছো? এমবোলোথেরাপি। তারপরে আরেকটা কি? ডেফিনিটিভ ট্রিটমেন্ট ম্যাম। এমআরআই গাইডেড প্লাস আল্ট্রাসনিক সার্জারি, এটাও করা যায়। তারপরে ডেফিনিটিভ সার্জারি হলো হিস্টেক্টমি। এখন এটা হিস্টেক্টমি ডিপেন্ডস আপন দা পেশেন্টের এজ, তারপরে প্যারিটি, তারপরে সিভিয়ারিটি অফ দ্য সিমটম, তারপরে পেশেন্ট কমপ্লায়েন্স কিনা সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখা যাবে যে আমি মায়োমেক্টমি করলাম, ওই পেশেন্ট আর জীবনেও ডাক্তার কাছে আসবে না, অথবা তার আর আবার আসার মতো সামর্থ্য নাই, এরকমও যদি হয় সেটাও একটা ফ্যাক্টর, এটাও চিন্তা করতে হয়। আচ্ছা, সার্জারি গেল এগুলা। ঠিক আছে, আর তাহলে হলো ফাইব্রয়েডের কি, ওই যে সাবমিউকাস ফাইব্রয়েড যেটা হয় সেটার ফেট কি কি হতে পারে বলো তো?
সাবমিউকাস যে ফাইব্রয়েড গুলা হয় ওর ফেট কি হয়, কি হতে পারে? ফেট বলতে মানে কনসিকুয়েন্স। নেক্রোসিস হইতে পারে ম্যাম। হ্যাঁ, নেক্রোসিস হয়ে স্ল্যাপ আউট হয়ে আলসারেশন হতে পারে, এটা একটা। তারপর ইনফেকশন হইতে পারে ম্যাম। ইনফেকশন হতে পারে, পলিপয়েড চেঞ্জ হতে পারে, আর একটা ডিজেনারেশন। মানে সবগুলো এখানে হয়। এখানে এক্সট্রা শুধু পলিপয়েডাল চেঞ্জ হতে পারে আর হলো আলসারেশন হতে পারে। আর ডিজেনারেশন, হ্যাঁ ডিজেনারেশন তো সবগুলাতেই হয়। তাহলে ডিজেনারেশন কোন কোন টাইপে হয় ফাইব্রয়েডে বলো তো? সার্কোমেটাস চেঞ্জ হয় আর কি ম্যাম। সার্কোমাটাস চেঞ্জ তো ডিজেনারেশন না, ওটা হলো একটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হলো। আমি বলছি ডিজেনারেশন কোন কোন টাইপের ডিজেনারেশন হয় ফাইব্রয়েডের। একটা হলো ফ্যাটি ডিজেনারেশন, রেড ডিজেনারেশন হতে পারে। কথা বুঝছো? রেড ডিজেনারেশন কোথায় বেশি হয়, কখন? প্রেগন্যান্সিতে। প্রেগন্যান্সিতে বেশি হয়, হ্যাঁ। প্রেগন্যান্সিতে কিন্তু একদম কমন। ফাইব্রয়েড যদি থাকে, আর হলো মাথায় রাখতে হবে যে যে কোনো সময় সিভিয়ার পেন। হ্যাঁ, কে তুমি? শামা, জুড়ে বলো, শোনা যায় না তো। কি বললা, শুনি নাই। অন্য কেউ ছিল। ও আচ্ছা। ম্যাম সরি ম্যাম। আচ্ছা, তাহলে ডিজেনারেশনে, রেড ডিজেনারেশনে প্রেগন্যান্সিতে বেশি হয়। তাহলে প্রেগন্যান্সিতে ফাইব্রয়েড যদি থাকে, খুব মানে ইয়েতে থাকতে হয়। সেটা হলো যে কোনো সময় তার ডিজেনারেশন হয়ে সিভিয়ার পেন অ্যাবডোমেন, তারপরে টেন্ডারনেস, ফিভার, নওশিয়া, ভমিটিং, এগুলা নিয়ে রোগী অনেক সময় ভর্তি হয়। তাহলে প্রেগন্যান্সিতে যদি রেড ডিজেনারেশন হয়, এর ট্রিটমেন্ট কি বলো তো? ট্রিটমেন্ট কি দিবা? বলো, কেউ একজন বলো, ট্রিটমেন্ট কি? ফাইব্রয়েড হয়েছে, তার সাথে প্রেগন্যান্সি উইথ ফাইব্রয়েড ইউটেরাস। ম্যাম বেড রেস্ট, অ্যানালজেসিক, সাইকোথেরাপি। অ্যানালজেসিক দিতে হবে, মানে ডিজেনারেশন হলে তো পেন থাকে, অ্যানালজেসিক দিতে হবে। তারপরে পেশেন্টকে কিন্তু হসপিটালাইজড করেই ট্রিটমেন্টটা করতে হবে। বেড রেস্ট তো দিলাই, তারপরে হলো ওই যে অ্যানালজেসিক দিতে হবে, স্ট্রং অ্যানালজেসিক। এখানে হলো ওই এলজিন অথবা স্পাজমোটিক যে এগুলা ভালো কাজ করে না। ওই জন্য এনএসএইড সাধারণত আমরা জেস্টেশন কত সেটার উপর ডিপেন্ড করে এনএসএইড দেওয়া যায় কিনা সেটা দেখবো। তবে আমরা প্যাথিডিন দিই এখানে। প্যাথিডিন খুব ভালো কাজ করে। তার সাথে হলো প্রেগন্যান্সি সাপোর্টটা আমার করতে হবে। এটা ডিজেনারেশন এগুলা হলে অনেক সময় অ্যাবর্শন অথবা প্রেগন্যান্সি প্রি টার্ম লেবারেও যেতে পারে। ওই জন্য এটাকে ওই যে প্রেগন্যান্সি সাপোর্টও দিতে হবে। ঠিক আছে? আর হলো আর কি, আর পেশেন্টের সাথে অবশ্যই কাউন্সিলিং করে নিতে হবে যে এটা ওই যে টিউমারটা আছে, টিউমারটার জন্য এরকম হয়েছে, টিউমারটা এই মুহূর্তে কিছু করা যাবে না, এই যে এইভাবে কনজারভেটিভ ট্রিটমেন্টই চলবে। ঠিক আছে? আর তাহলে প্রেগন্যান্সিতে আর কি কম সমস্যা করে ফাইব্রয়েড? প্রেগন্যান্সিতে আর কি কমপ্লিকেশন হয় ফাইব্রয়েডের জন্য? ম্যাম ফার্টিলিটি হতে পারে। হ্যাঁ, মানে প্রেগন্যান্সি তো হবেই না, ওটা রিপ্রোডাক্টিভ লাইফে ইনফার্টিলিটি হতে পারে। প্রেগন্যান্সি হলে তার কি হবে? অ্যাবর্শন হতে পারে, মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হতে পারে, আর্লি প্রেগন্যান্সিও অ্যাবর্শন হতে পারে। তারপরে হলো প্রিটার্ম লেবারে যেতে পারে, প্রম হতে পারে। তারপরে পেশেন্ট লেবারে এটা ইউটেরাইন অ্যাবনরমাল ইউটেরাইন কন্ট্রাকশন হতে পারে, অথবা অবস্ট্রাক্টেড লেবারও হতে পারে, অথবা ম্যাল প্রেজেন্টেশনও হতে পারে। যদি সার্ভিক্সে ফাইব্রয়েড থাকে অথবা অ্যান্ট্রিও ওয়ালে ফাইব্রয়েড, এটা কিন্তু ম্যাল প্রেজেন্টেশন হতে পারে। বাচ্চা মাথাটা হয় না, তখন হলো ম্যাল প্রেজেন্টেশন। ও সুইটেবল একটা পজিশনে থাকার জন্য সেভাবে ওই জন্য ম্যাল প্রেজেন্টেশন হতে পারে। আর হলো লেবারের সময়, ডিউরিং লেবারে পেশেন্টের মানে কন্ট্রাকশনটা অ্যাবনরমাল হতে পারে, মানে ওর তো রিদমিক মেনটেন হয় না। তারপরে হলো প্রলং লেবার হতে পারে, তারপরে অবস্ট্রাক্টেড লেবারও হতে পারে,
তারপরে হলো অপারেটিভ ইন্টারফারেন্স বেড়ে যায়, মানে এসবের জন্য দেখা যায় প্রলং লেবার হচ্ছে, তখন হলো সিজারিয়ান সেকশন করতে হয়। তারপরে হলো ডেলিভারির পরে কি হবে, তাহলে ফাইব্রয়েড কমপ্লিকেশন অফ দ্য ফাইব্রয়েড ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং লেবার এন্ড পোস্টপার্টাম। আফটার ডেলিভারি তাহলে কি হয় ফাইব্রয়েডের জন্য? হুম? তোমরা কি মনোযোগ নাই নাকি বুঝতেছি না। জাহিদ হাসান বলো, জাহিদ হাসানকে কথা বলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কি ক্লাস ভালো লাগছে না? একটা কথা বলি। হ্যাঁ, হ্যালো, শুনতেছি। মনোযোগ নাই। মুনা, আমি না তোমার বলো আমি কি কোশ্চেন করছি। খিচুড়ি রান্না করে প্রেগন্যান্সির পরে ফাইব্রয়েডের কি ইফেক্ট হতে হ্যাঁ, পারে? একটা বললাম ডিউরিং প্রেগন্যান্সিতে কি কি হয়, তারপরে ডিউরিং লেবারে কি কি হতে পারে। এবার বলতেছি হলো আফটার ডেলিভারি ফাইব্রয়েড আছে, আচ্ছা, ডেলিভারি হয়ে গেল, এখন দুপুরে কি খাও হতে নাকি পারে রাতে? বলো তো? দুপুরে দুপুরে খাও নাকি? হুম? জানি না ম্যাম। হ্যাঁ, PPH জানো না? হ্যাঁ, postpartum hemorrhage। পোস্টপার্টাম হেমোরেজ কেন হবে? কারণ হচ্ছে ফাইব্রয়েড আছে, মানে ইউটেরাস কন্ট্রাকশন করতে পারতেছে না ভালোভাবে। হ্যাঁ, ইউটেরাসে ইউটেরাস তারপর প্রপার, প্লাসেন্টা মরবিড অ্যাডারেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ প্লাসেন্টা মরবিড অ্যাডারেন্ট হতে পারে। তার মানে ইউটেরাসে প্রপার কন্ট্রাকশন রিট্রাকশন যে হয় আফটার ডেলিভারি, সেটা হ্যাম্পার্ড হবে, এটার জন্য পিপিএইচ হতে পারে। তারপরে হলো ওই যে প্লাসেন্টা রিটেন হতে পারে, বাচ্চা ডেলিভারি হয়েছে প্লাসেন্টা রিটেন হবে। প্লাসেন্টা কেন এখানে রিটেন হয় বলো তো? ফাইব্রয়েডের জন্য কেন প্লাসেন্টা রিটেন হবে? কে বলতে পারবে? এটা কমন সেন্স থেকে, এটা কিন্তু বইয়ে নাই। ফাইব্রয়েড তো এটা তো টিউমার, এটা সব নিউট্রিশনটা নিয়ে নিচ্ছে, প্লাসেন্টা নিউট্রিশনটা পাচ্ছে না, সে তখন ইনভেট করে চলে যাবে নিউট্রিশনের জন্য। হ্যাঁ ঠিকই বলছো, এটাই হলো এক্সপ্লেনেশন, যে ফাইব্রয়েড যেখানে থাকে সেখানে যদি প্লাসেন্টা কোনো কারণে প্লেস থাকে, তখন ওর নিউট্রিশন অথবা ব্লাড সার্কুলেশন ভালো পায় না, ফাইব্রয়েডে তো সার্কুলেশন ওরকম না, সেই জন্য সে ভিলাইগুলা ডিপে ঢুকে যায়, মাইমেট্রামের মধ্যে ঢুকে যায়, ইভেন সেরাস ওই যে মরবিড অ্যাডারেন্টও হতে পারে, ওই জন্য প্লাসেন্টা রিটেন হয়। ঠিক আছে, তোমার নাম কি, কে বলছো এটা? আমার হচ্ছে ম্যাম নিলয়। নিলয়? হ্যাঁ, এরকম চিন্তা করে করে বলবা, এটা তো কোনো বইয়ে নাই আসলে। ঠিক ঠিক না? প্রত্যেকটা জিনিস একটু চিন্তা করবা, দেখবা যে নিজের মাথা থেকেই কত কিছু বের হবে। আর চিন্তা না করলে ব্রেনটা এরকম, তুমি যখন রেস্ট দিবা সে রেস্টই আরো বেশি রেস্ট যাবে। তুমি যদি এটাকে ওয়ার্ক করাবা করবা, দেখবা যে অনেক শার্প, অনেক কিছু মানে বুঝতে ইজি হবে, মনে রাখাও ইজি হবে চিন্তা ভাবনা করে পড়লে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা বলছো। হ্যাঁ আচ্ছা, মুনা, তারপরে আর কি বললাম? পিপিএইচ হবে, হলো আর কি হতে পারে? ইউটারাইন ইনভার্সন হয় কিন্তু কখন জানো? যখন হলো পলিপয়েডাল ফাইব্রয়েড রান্না হয়। করে গেছে? ফাইব্রয়েড এটা হলো গাইনিকোলজিক্যালও হতে পারে, ডেলিভারির পরেই যে হবে তা না, কিন্তু ডেলিভারির পরে যদি হলো না, খিচুড়ি পিডাঙ্কুলেটেড রান্না অথবা তো শুধু মুরগি রান্না যদি করবো। সাবমিউকাস ফাইব্রয়েড যদি থাকে পিডাঙ্কুলেটেড হয়, তখন শুধু অনেক তোমার সময় মুরগি ইউটারাইন রান্না করবো। ইনভার্সন হয়। ইমিডিয়েট ডেলিভারি ইউটারাসটা একটু থাকে, না খালা ভাত না। মানে সফট থাকে, তারপরে হলো রিল্যাক্স, কন্ট্রাকশন ওরকম যদি না থাকে তাহলে হলো ইউটারাইন ইনভার্সন হতে পারে। যাই হোক, আর হলো পাগল মুখে নাম তোমার এই তো। ভালোবেসে তাহলে রান্না করছি। ফাইব্রয়েডের রিস্ক ফ্যাক্টর কি? ফাইব্রয়েড কেন হচ্ছে, কাদের হচ্ছে, রিস্ক গ্রুপ কারা, কাদের বেশি হয়? নালী আমার প্যারেটিজের তোমার ম্যাম। জন্য রান্না করতে ইচ্ছা করে মা। হ্যাঁ, নারী প্যারিটি অথবা সাবফার্টিলিটি যাদের, আচ্ছা মুনা, ঠিক আছে তাহলে। অবেসিটি যাদের, তাদেরও হতে পারে। তারপরে হাইপার ইস্ট্রোজেনিক স্টেট যে কোনো আমি কিছু ইয়েতে। রান্না করতে পারি না, কিন্তু তারপরে মুরগি হলো রান্না করতে পারি। এটা কিন্তু মুরগি রান্না করে আমি খাই। তুমি কিছু ডিগ্রোদের রান্না বেশি হয়। আমি কই মুনা শোনো, হ্যাঁ, তুমি বলো। আমরা আমাদের তুমি প্লাস কিছু হলো রান্না করো, আফ্রিকান, আমি মুরগি এদের রান্না কিন্তু করবো। বেশি হয়। তুমি আমার তারপরে খিচুড়ি হলো দিবা, আমি তোমার মুরগি দেবো। স্মোকিং একটা, হয়েছে? ঠিক আছে, এগুলোর জন্য হতে পারে রিস্ক ফ্যাক্টর আচ্ছা এটা। তাহলে অন্য দিন, হ্যাঁ আচ্ছা অন্য অন্য দিন। আর কি জানতে চাও বলো ফাইব্রয়েডের? হ্যালো, আচ্ছা, আরেকটা ট্রিটমেন্টে কিন্তু, আরেকটা কনজারভেটিভ ট্রিটমেন্টে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো
ছোট ছোট ফাইব্রয়েড, মাল্টিপল ফাইব্রয়েড যদি থাকে, স্মল মাল্টিপল ফাইব্রয়েড যদি থাকে, অনেক সময় কিন্তু ইয়েও দেওয়া যায়, প্রপার্টি দেওয়া যায়, প্রজেস্টেরন কন্টেনিং ডিভাইস, ইন্টারউটেরাইন ডিভাইস, হ্যাঁ এটাও দেওয়া যায়। এটা দিলে তখন হলো ওই যে মেনোরেজিয়া অথবা ইয়েটা, এই ইয়েগুলো থাকে না, কমে যায়। আর কি ফাইব্রয়েড সম্বন্ধে আর কি জানতে চাও বলো? ম্যাম হচ্ছে ওই যে কখন ম্যাম হচ্ছে ওই যে সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কখন মায়োমেক্টমি করব বা কখন অ্যাম্বুলোথেরাপি বা কখন মায়োলাইসিস, কার ক্ষেত্রে কোনটা ম্যাম? আচ্ছা, এখন ওটা হলো ডিপেন্ডস আপন দ্য এজ, পেরিটি, সিভিয়ারিটি অফ দ্য সিমটম। ঠিক আছে, সাপোজ যেমন ধরো হলো 35 ইয়ার্স এজ, একে এক মনে করো ফ্যামিলি কমপ্লিট, একে কিন্তু আমরা ফ্যামিলি কমপ্লিট থাকলেই যে হিস্টেরেক্টমি করব তা কিন্তু না, আমরা এখানে মায়োমেক্টমি করব। কেন? যে হিস্টেরেক্টমি করলে কিছু সমস্যা হবে, যেমন হিস্টেরেক্টমি করলে সে সাইকোলজিক্যাল, তার মিনিস্ট্রুয়াল যে ইয়েটা সেটা বন্ধ হয়ে যাবে, সাইকোলজিক্যালি সে আপসেট হয়ে যেতে পারে। তারপরে হলো হিস্টেরেক্টমি করলে ওভারিয়ান ফাংশন, কিন্তু আমরা এখানে তো ইউজুয়ালি ওভারি প্রিজার্ভ করি, ওভারিয়ান ফাংশন কিন্তু 2-3 বছর আগে ওভারিয়ান ফাংশনটা ইয়ে হয়ে যায়। ঠিক আছে, সেটা একটা হতে পারে। এই তো, এই জন্য আমরা হলো ইয়ে করব না, 35 হলেই আমরা হিস্টেরেক্টমি না মায়োমেক্টমি করব। কিন্তু এই এটা যদি আবার 45 ইয়ার্স এজ হয়, 45 ইয়ার্স এজ, ফাইব্রয়েড এরকম অনেক বেশি সিমটম, এখানে কিন্তু আমরা তখন চিন্তা করব যে তখন সেই ক্ষেত্রে দেখবো যে পেশেন্টের কমপ্লায়েন্সটা কিরকম, পেশেন্টটা হলো কমপ্লায়েন্ট অথবা নন কমপ্লায়েন্ট, এরকম যদি হয়। তারপরে হলো ইকোনমিক অবস্থা, তারপরে হলো তার আদার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা। আদার কোনো রিস্ক ফ্যাক্টর বলতে যেমন মেডিকেল ডিজিজ কতগুলা, দেখো যে হলো ইয়ে তার ডায়াবেটিস, তারপরে প্রেসার, তারপরে আদার কোনো মেডিকেল ডিজিজ। তো মনে করো 45 বছর বয়স, ওর তো ফ্যামিলিও কমপ্লিট, তারপরে হলো এরকম সিমটম যে ইয়েটা ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবেই। তখন আমরা চিন্তা করি যে ওনার যদি মায়োমেক্টমি করে দিই, ফাইব্রয়েড, অথবা মায়োমেক্টমি করার আগে কিন্তু এখানে কাউন্সেলিং করে নিতে হবে। ফাইব্রয়েড যেটা বড় অথবা যেটা আমরা পাবো হাতে দেখতে দেখতে পাবো সেটাই না রিমুভ করব, যে ছোট ছোট ফাইব্রয়েড কিন্তু একটা থাকে না, আইসোলেটেড টিউমার না, এটা মাল্টিপল থাকে, কতগুলো বড় হয়, মানে ছোট ছোট থাকে আর কতগুলো বড় হতে পারে। তো সেই ক্ষেত্রে পেশেন্টকে কিন্তু অবশ্যই বলে নিতে হবে মায়োমেক্টমি করার আগে যে আমরা আপনার বয়স এরকম, ওই জন্য আমরা আপনার টিউমারটা শুধু ফেলবো, জরায়ুটা রেখে দেব। কেন রাখবো সেইগুলো তাকে বলবো, না রাখলে কি হবে সেটাও বলবো। কিন্তু আমরা যে টিউমারটা ফেলবো, জরায়ুটা রেখে দিব, কিন্তু আপনার কিন্তু এই সমস্যাগুলা কিছুদিন পরে কিন্তু আবারও হতে পারে। কি জন্য? যে আমরা যেগুলা চোখে দেখা বড় টিউমার সেগুলা রিমুভ করা পসিবল হয়, কিন্তু যেগুলো অনেক ছোট ছোট দেখাই যায় না, ওগুলা তো রিমুভ করতে পারবো না, দেখা যাবে 2-4-5 বছর পরে সেম সিমটম তার থাকতে পারে। তারপরে তার মেনোরেজিয়া কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তো এইসবের ইয়েগুলা তাকে আগে ইনফর্ম করে নিতে হবে। তো ওইখানে ছিলাম ওই যে 45 বছর মনে করো ডায়াবেটিস বললাম, হাইপার টেনশন আছে, তারপরে হলো মানে ইকোনমিক্যালি এরকম সলভেন্ট না, তাদের আমি মায়োমেক্টমি যদি করে দিই, পরবর্তীতে এই সমস্যাগুলা যেগুলো থাকবে সেগুলোর জন্য তার আবার একটা অপারেটিভ ইন্টারভেনশনে যেতে হবে হয়তো, তাই না? ওই জন্য তাকে আমরা কাউন্সিলিং করে নিয়ে যে এইগুলো এইসবের ইয়ের জন্য আপনারা যে ইয়ে, সেই জন্য আমরা হলো আপনার জরায়ুটাই ফেলে দেব। তো জরায়ুটা ফেলার সময় তার মাথায় মানে চিন্তা করতে হবে যে আমরা ডিম্বাশয় রাখবো কি রাখবো না। ইউজুয়ালি আমরা ডিম্বাশয় অথবা ওভারি প্রিজার্ভ করি যদি হেলদি লুকিং হয়। যদি কোনো অ্যাবনরমালিটি ওভারিয়ান টিউমার তার সাথে অ্যাসোসিয়েটেড মানে প্যাথোলজি যদি কোনো ওভারিতে থাকে, তাহলে সেই ওভারিটা ফেলে অ্যাটলিস্ট একটা ওভারি রাখা যায় 45 বছর বয়স। ইভেন এখন বলে 46, 47, 48 বছরে ওভারিটা রাখতে, 50 বছরে অনেক সময় রাখতে বলে। ঠিক আছে, এটা এভাবে। আরেকটা তুমি কি বলছো, এমবোলোথেরাপি না? এমবোলোথেরাপি একটা হলো
কনজারভেটিভ সার্জারি, এম্বলোথেরাপি দিয়ে ওটা ইয়ে হয় যে ওটা ফাইব্রয়েডটা শ্রিঙ্ক করবে সেই জন্য দেওয়া হয়, কিন্তু অনেক সময় এটাতে ইফেক্টিভ হয় না, তার আবার কমপ্লেন হতে পারে। সবগুলা যদি আমরা ঠিক মতো না দিতে পারি তাহলে আবার হতে পারে। ইউট্রাইন আর্টারিতে ইউজুয়ালিতে এম্বোলাইজেশন করা হয়, তো দেখা যায় যে অনেক সময় ফেল করে, এটার জন্য লাগে ওই যে রেডিওলজিস্ট, এক্সপার্ট রেডিওলজিস্ট লাগে। সব জায়গায় নাই, আমাদের দেশে তো নাই। আচ্ছা আর কি বলো? রেড ডিজেনারেশন অফ প্রেগন্যান্সি হলে এটা ট্রিটমেন্টটা কি হবে একটু বলে দেন। ওই তো রেড ডিজেনারেশনের পেশেন্ট প্রেজেন্ট করবে হলো তার সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, টেন্ডারনেস, ভমিটিং, ফিভার থাকতে পারে। তখন পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে, বেড রেস্ট দিতে হবে, অ্যানালজেসিক দিতে হবে, স্ট্রং অ্যানালজেসিক। আমরা ইউজুয়ালি হলো প্যাথিডিন দিই, এখানে প্যাথিডিন দিয়ে তাকে করতে হবে। আর হলো প্রেগন্যান্সি সাপোর্ট অনেক সময় দিতে হয়। আর আর কি সিমটোম্যাটিক আদার, যেমন ফিভার থাকলে অ্যান্টিপ্যারেটিক দিতে হবে। ফিভার বেশি থাকে না, যাই হোক লো গ্রেড ফিভার থাকতে পারে। তো এইগুলা। আর তবে তোমার মাথায় রাখতে হবে প্রেগন্যান্সিতে ফাইব্রয়েড মানে অলওয়েজ কনজারভেটিভ ট্রিটমেন্ট, কিন্তু যদি সাবসেরাস পেডাঙ্কুলেটেড টরশন হয়ে যায় তখন কিন্তু আবার এমার্জেন্সি ল্যাপারটমি করতে হয় টরশন হয়ে গেলে। আর কি বলো? বলো, ফাইব্রয়েড নিয়ে আর কোনো কোশ্চেন থাকলে বলো। কেউ কথা বলে না। জাহিদ হাসান বলো। এরা সবাই নাই না? জাহিদ হাসান কি আসো? জি ম্যাম। তো রেসপন্স করো না কেন? কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আমি জিজ্ঞেস করব? হ্যাঁ, আমি কোশ্চেন করি। ওকে ম্যাম। ফাইব্রয়েডে মেনোরেজিয়া কেন হয় বলো তো? জাহিদ বলো। ম্যাম নর্মালের চেয়ে সারফেস এরিয়াটা এন্ডোমেট্রিয়ামের বেড়ে যায়। তারপর ম্যাম এন্ডোমেট্রিয়ামের হাইপারপ্লাসিয়া হয়, যে ইস্ট্রোজেনের পরিমাণটা বেড়ে যায়, তাই এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়। তারপর ম্যাম যে নর্মাল যে ইউট্রাইন কন্ট্রাক্টিলিটিটা আছে সেটার সাথে মানে বেড়ে যায়, হ্যাম্পার্ড হয়। হ্যাম্পার্ড হয় ম্যাম। তারপর কনজেশন হয়, এন্ডোমেট্রিয়াল যে ভেনাস সিস্টেমটা আছে সেটা ম্যাম কনজেস্টেড হয়ে যায়। কনজেশন আর ডায়ালাটেশন, কনজেশন আর ডায়ালাটেশন সারফেস এন্ডোমেট্রিয়াল যে ভেনাস প্লেক্সাস থাকে সেটা, এটার জন্য হয়। আরেকটা কি বলছো? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াতে বলছো, হ্যাঁ বলতে পারছো। তারপরে হলো তামান্না বলো, তামান্না। তামান্না বলো যে ফাইব্রয়েডের কমপ্লিকেশন কি কি হতে পারে? তামান্না কি আসো না নাই? হ্যাঁ, ইশরাত জাহান তামান্না। না হলে ক্লোজ করে দিব আমি, তোমরা রেসপন্স না করলে, কথা না বললে। এই নাহিয়ান বন্ধ জি করে দেব? ম্যাডাম। না ম্যাম, আমি বলতেছি ম্যাম কমপ্লিকেশন। বলো। ম্যাম হচ্ছে ডিজেনারেশন হবে, দেন হচ্ছে নেক্রোসিস, ইনফেকশন, দেন হচ্ছে সার্কোমেটাস চেঞ্জ হইতে পারে, দেন হচ্ছে টরশন হইতে পারে, হেমোরেজ হইতে পারে। টরশন হতে পারে বলে ওটা বলতে হবে সাবসেরাস পেরিয়াঙ্গুলেটেড ফাইব্রয়েড। সব ফাইব্রয়েডে তো টরশন হয় না। হ্যাঁ হ্যাঁ বলছো, এটা তো তোমরা একটু মুখ না খুললে, এর রেসপন্স না করলে তো হবে না, তো ইফেক্টিভ ক্লাস হবে না তো।
মেডিকেল ট্রিটমেন্ট, ফাইব্রয়েডের মেডিকেল ট্রিটমেন্ট রিটেনে আসে। আর কোনো কোশ্চেন থাকলে বলো। ম্যাম মেডিকেল ট্রিটমেন্টটা ম্যাম আপনি একটু বলে দেন ম্যাম, যে তখন তো আপনি বলতেছিলেন যে অ্যান্টি প্রোজেস্টেরন, এগুলো আগে না বলতে ম্যাম, তাহলে কিভাবে হ্যাঁ, শুরু তোমরা করব ম্যাম? তোমরা আগে বলবা হলো প্রজেস্টেরন। প্রজেস্টেরন বলবা, ওসিপি বলবা, তারপরে হলো ড্যানাজল, জিএনআরএইচ, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট দুটাই দেওয়া যেতে পারে। তারপরে অ্যান্টি প্রজেস্টেরন, অ্যান্টি ফিব্রিনোলাইটিক, তারপরে প্রজেস্টেরন কন্টেনিং আইইউসিডি, এটা তো মেডিকেল। ঠিক আছে। এনএসএইড অনেক সময় দেওয়া যায় যখন হলো পলিপয়েডাল অথবা পেন থাকে, ডিসমেনোরিয়া থাকে ফাইব্রয়েডের সাথে। অ্যান্টিপ্রোজেস্টেরন পরে বলবা। অ্যান্টিপ্রোজেস্টেরন কিন্তু ইউজুয়ালি দেওয়া হয় না। এখন একটা ট্রিটমেন্ট আসছে, মেডিকেল ট্রিটমেন্ট, এটা তোমাদের বইয়ে নাই, সেটা কিন্তু এখন আমরা প্র্যাকটিস করি। ইলিপ্রিস্টল অ্যাসিটেট, বুঝছো? ইলিপ্রিস্টল অ্যাসিটেট 5 মিলিগ্রাম করে ডেইলি দিলে এটা ফাইব্রয়েডটাকে ছোট করে, রিগ্রেস করে, রিডাকশন করে সাইজটা। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের বয়স কম, সে বাচ্চা নিবে, অথবা ফ্যামিলি ইনকমপ্লিট, অপারেশন, ছোট ফাইব্রয়েডে আমরা সাধারণত অপারেশন মায়োমেক্টমি করা মানেই যে হলো ভালো তা কিন্তু না। মায়োমেক্টমি করতে গিয়েও হতে পারে। ওই জন্য ওরকম ছোট সাইজ যদি হয় তাহলে আমরা অনেক সময় তার একটু মানে সিমটম আছে, মেনোরেজিয়া আছে, তাকে আমরা কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট ট্রাই করি। মেডিকেল ট্রিটমেন্ট বলতে ওই যে আমরা এইগুলা যতগুলো আমি বললাম, এই যে ওসিপি, প্রজেস্টেরন, ড্যানাজল, ইএটি, এগুলা কিন্তু আবার রিকারেন্স হয়। তুমি ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করলে কিন্তু আবার ওটা রিকার করবে। হ্যাঁ, কিন্তু ওই যে আছে না, ওই যে ইলিপ্রিস্টল অ্যাসিটেট, এটা দিলে কিন্তু ফাইব্রয়েডের সাইজটা একদম রিডাকশন, ছোট হয়ে যায়। এটা সাধারণত আমরা 3 মাস দিই। ইলিপ্রিস্টল অ্যাসিটেট 5 মিলিগ্রাম করে ডেইলি 3 মান্থ। ছোট হয় অনেক সময়। তার মানে এটা কিন্তু তোমাদের বইয়ে নাই মনে হয়, তাই না? বইয়ে আছে এটা ইলিপ্রিস্টল অ্যাসিটেট। এটা কিন্তু এখন প্র্যাকটিস করা হয়, আমরা রেগুলার লিখতেছি এরকম এরকম পেশেন্ট পাইলে। আচ্ছা, আর কি বলো, আর কি জানতে চাও? তাহলে ক্লোজ করলাম। ঠিক আছে, বাই। আসসালামু আলাইকুম ম্যাম।